90% লোক ওনার কাউয়া কাদের হিসেবে সম্বোধন করে, বেয়াদবুনি একটা। উনি বয়স্ক, ওনার সম্মান দিতে জানে। আচ্ছা আচ্ছা ছেলে দেখেন ওনার ব্যবহার দেখেন সাগর। এই যে ফজলুর রহমান বাবু যিনি রয়েছেন, 5ই আগস্টের পরে যদি এই ধরনের মন মানসিকতা থাকে যে আমার মতের সাথে মিলবে না, তার মানে সে মুক্তিযুদ্ধ বিরোধী, সে আলবদর, সে রাজাকার, সে রাজাকারের সন্তান, এগুলো হাইলি প্রবলেমেটিক। আপনার মত পার্থক্য হতে পারে, সেটা নিয়ে ডিসকাস হইতে পারে, কিন্তু আপনি তাকে হচ্ছে রাজাকার, আলবদর, মুক্তিযোদ্ধা বিরোধী, মুক্তিযোদ্ধা পরিপন্থী, 71 বিরোধী, এই এই প্রবণতাগুলোই কিন্তু আওয়ামী প্রবণতা। আসসালামু আলাইকুম। ফেস দ্য পিপুলের টক শোতে একজন দর্শককে রাজাকার আলবদরের সন্তান বলে গালি দেওয়ায় ফজলুর রহমানকে কড়া জবাব দিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আমরা বিস্তারিত হাসনাত আব্দুল্লাহর মুখ থেকেই জেনে আসবো। আপনারা 1971 সালকে কতটুকু লালন করেন, এমন একটা বড় প্রশ্ন গতকালকে করেছিল আপনার জনাব ফজলুর রহমান হাসনাত আব্দুল্লাহ। দেখুন, এই ক্ষেত্রে যে বিষয়টি বাংলাদেশ জামাতি ইসলামী, বিএনপি, তারপর হচ্ছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে হচ্ছে ছাত্র শিবির, ছাত্রদল, তখন সবার লক্ষ্য ছিল যে হাসিনার পতন। তো হাসিনার পতনের জন্য যখন ডিস্ট্রাকশনের দিকে যাবেন, ডিস্ট্রাকশনের সময় সবাই ইউনাইটেড হয়ে যায়। এটা হচ্ছে একটা ল, আপনার এটা পৃথিবীতে, এটা হচ্ছে একটা ধ্রুব সত্য। ধ্বংসের সময় সবাই এক, কিন্তু গঠনের সময়, কনস্ট্রাকশনের সময় বিভাজিত হয়ে যায়। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এটাকে বিশেষভাবে এটাকে আবার মানে সন্দেহের চোখে দেখতে হবে, বিষয়টা এমন না। কারণ গঠনের সময় কেউ বলবে যে আপনি একটু ডান দিকে হচ্ছে জানালা দিয়েন, কেউ বলবে জানালাটা একটু বড় করেন, কেউ ছোট করেন, কেউ বলবেন যে না একটা আমার দরজা দিতে হবে 2টা বেশি। কিন্তু ভাঙার সময় যে যেদিক থেকে ভাঙতে পারে সেটা নিয়ে কোনো ইস্যু নাই। তো এটা খুবই একটা স্বাভাবিক একটা বিষয়। এখন এই বিষয়টা গড়ার সময় কাউকে কি বাদ দিতে চান কিনা? কারণ বিএনপি মনে করে, অনেকেই মনে করে যে আওয়ামী লীগকে মাইনাস করেছেন, বিএনপিকেও মাইনাস করবার একটা বড় ধরনের প্রচেষ্টা চলছে। এখন বিষয়টা হচ্ছে যেটা, যে আমরা এই যে একটা স্বাভাবিক বিষয়টাকে কতটা গ্রহণযোগ্য পর্যায়ে আমরা রাখতে পারি। রাজনৈতিক জায়গায় দুইভাবে মানুষের কাছে পৌঁছানো যায়। এক হচ্ছে প্রতিপক্ষকে খারাপ বানিয়ে, দ্বিতীয়ত হচ্ছে প্রতিপক্ষর তুলনায় নিজেকে আরো বেশি ভালোভাবে উপস্থাপন করে। দুইভাবে পুনরাবৃত্তি করছি। এক হচ্ছে আপনার অবস্থানকে অপরিবর্তিত রেখে প্রতিপক্ষকে আপনি যত বেশি মানে সম্ভব খারাপ বানাবেন, বানিয়ে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করা। আরেকটা হচ্ছে যে প্রতিপক্ষের অবস্থানটাকে অ্যাকনোলেজ করে আপনি কতটা প্রতিপক্ষের থেকে ভালো সেই বিষয়টা মানুষের কাছে প্রচার করা। দীর্ঘদিন ধরে বা আমাদের রাজনৈতিক যে কালচারটা, আমাদের রাজনৈতিক কালচারটাই হচ্ছে এটা, প্রতিপক্ষকে কিভাবে অসম্মানিত করা যায়, কিভাবে খারাপ বানানো যায়, প্রতিপক্ষের কিভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা যায়, প্রতিপক্ষের নেতৃবৃন্দের কিভাবে হচ্ছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা যায়, এগুলোর মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানোর এই বিষয়গুলো আমাদের রয়েছে। যেমন আপনি যদি হাসিনার আপনি 25 মিনিটের কোনো একটা, 10 মিনিটের কোনো যদি একটা আপনি প্রেস কনফারেন্স শুনেন, সেখানেও 5 মিনিটের মতো আপনি দেখবেন রাজনৈতিক বিভিন্ন কুৎসা রয়েছে, বিভিন্ন ধরনের মোটা দাগে, সবগুলাই হচ্ছে একই রকমের। তো সেই জায়গা থেকে সেই কালচারের আমরা উত্তরণ চাই। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, সেখানে আসলে কাউকে মাইনাস করে দেওয়ার যে বিষয়টি এমন না একদম। আমাদের এই বিষয়টিকে আমরা এভাবে ব্যাখ্যা করতে চাই না, বরং আমরা কিভাবে এই সংস্কার প্রক্রিয়ায় কে কতটা উইলিংলি অংশগ্রহণ করতে পারছে বা চাচ্ছে, এই সংস্কার প্রক্রিয়াটি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কে কতটা বেশি চাচ্ছে, সেটি হচ্ছে মূলত প্রশ্নের জায়গায়। অনেকেই চাচ্ছে যে এই সংস্কারগুলো আমরা যখন ক্ষমতায় আসবো তখন করব। অনেকেই চাচ্ছে যে না, এই অন্তর্বর্তীকালীন সরকারই এই সংস্কারগুলো করে যাক, নির্বাচিত সরকারটি সেটির ধারাবাহিকতা অব্যাহত রাখুক। আপনি দ্বিমতের জায়গাটি দেখেন, দ্বিমতের জায়গা কিন্তু এটি, মোটা দাগে দ্বিমতের জায়গা এটি, যে আমরা এসে সংশোধন করব, সংস্কার করব। আর আরেকটা পক্ষ চাচ্ছে কি, সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকার করে যাক, একটা নির্বাচিত সরকার এসে সেটির ধারাবাহিকতা অব্যাহত রাখুক। এখন এই যে মতপার্থক্য তৈরি হয়েছে, এই মতপার্থক্যটিও কিভাবে আলোচনার মধ্য দিয়ে সেটাকেও কতটা কমিয়ে নিয়ে আসা যায়, সেটি হচ্ছে আমাদের জায়গা থেকে রাজনৈতিক চাওয়া। তৃতীয় যে বিষয়টি যেটি আমাকে প্রশ্ন করেছেন সম্মানিত পলাশ চৌধুরী ভাই, সেটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক যেই লক্ষ্য, আমরা কি ধরনের বাংলাদেশ চাই বা আমাদের রাজনৈতিক লক্ষ্যটা স্পষ্ট করা উচিত, সেটা কিছু কিছু ক্ষেত্রে স্পষ্ট মনে হচ্ছে। আমরা আমাদের রাজনৈতিক দর্শন, আমাদের রাজনৈতিক লক্ষ্য, আমাদের অভিসন্ধি খুবই স্পষ্ট এবং স্বচ্ছ। সেটি হচ্ছে আমরা অতীতের একটা 47 থেকেও যদি ধরি, এই পর্যন্ত আসলে মানুষের মুক্তির জন্য রাজনীতিটি হয়নি। রাজনীতিটি হয়ে গিয়েছে একটা পক্ষকে, একটা নানা মত এবং নানা পথের মানুষ ছিল, কিন্তু সেই নানা মত এবং পথকে স্বীকৃতি না দিয়ে একটা গোষ্ঠীকে সেখানে বেশি সুবিধাভোগী করার জন্য, কোনো পরিবারকে সুবিধাভোগী করার জন্য, কোনো ব্যক্তিকে সুবিধাভোগী করার জন্য হচ্ছে আমাদের অতীতের রাজনীতিটি চলে এসছে। আমরা সেই রাজনীতির উত্তরণ চাই। বরং এখনের রাজনীতিটি হোক গণমানুষের রাজনীতি, যে রাজনীতির মধ্য দিয়ে আমাদের খুব স্পষ্ট, আমরা আমাদের ঘোষণাপত্র সেটি আমরা স্পষ্ট করেছি, আমরা চাই ন্যূনতম প্রতিষ্ঠানগুলো ফাংশনাল হোক। যেমন গতকাল যেই আমাদের সম্মানিত বর্ষিয়ান যে রাজনীতিবিদ, যিনি গতকাল হচ্ছে একটি টকশুতে, আপনার টকশুতে উনি খুব রিয়েক্টিভ আচরণ করেছেন। আমার কাছে মনে হয় গতকালের
থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। গতকাল উনি যে ধরনের আচরণ করেন এবং বর্তমান তরুণ প্রজন্ম যে ধরনের আচরণ রাজনীতিবিদদের থেকে প্রত্যাশা করেন, সেটির মধ্যে দৃশ্যমান যোজন পার্থক্য রয়েছে। আমরা এই যে আচরণটাকে আমি শেষ বড় করি, করি, কিন্তু যে অভিযোগগুলো করেছেন সেগুলিকে আমি আপনি আমি 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 আমরা দুইটাকে একসাথে করে দিচ্ছি। আপনি ওই প্রসঙ্গটাকে ওই প্রসঙ্গে দিয়ে আমি সাপ্লিমেন্ট করছি। যেমন দেখেন, আমরা এই প্রজন্ম না এই রাজনৈতিক মতাদর্শিক বা ভাবাদর্শিক যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো খুব বেশি যে এই প্রজন্মের মানুষের কাছে খুব বেশি প্রাধান্য পায় বিষয়টি এমন না, বরং এই প্রজন্মের মানুষের কাছে বা এই প্রজন্মটা আসলে কি চায়, এই প্রজন্মের মানুষ চায় সে যে লাইনে দাঁড়াবে কোনো একটা হসপিটালে গিয়ে বা পাসপোর্ট অফিসে গিয়ে বা কোনো সচিবালয়ে বা কোনো একটা সরকারি সুবিধার জন্য এই লাইনটা যেন সবার জন্য সমান হয়। কেউ যেন একটা লাইনে 1 ঘন্টা দাঁড়ায় আছে, কেউ যেন পিছন থেকে এসে আবার কাজটা করে হাসতে হাসতে তার সামনে দিয়ে বের হয়ে না যায়। কারণ ওই যে মানুষটা আস্তে আস্তে বের হয়ে যায়, সে হয়তো অনেক বড় সরকারি চাকরিজীবী, সে হয়তো অনেক বড় রাজনীতি দলের সরকারি দলের কোনো একজন সুবিধাভোগী কোনো নেতা। একটা তরুণ প্রজন্মের কাছে যদি দেখেন, এটাও একটা আপনার প্রত্যাশার একটা জায়গা। এই প্রত্যাশার জায়গাটা আপনাকে নেগলেক্ট করলে হবে না। 2 নম্বর জায়গা, একটা তরুণ প্রজন্ম আসলে কি চায়? সে চায় সে যে ইনস্টিটিউশন থেকে যে সুবিধাটা নিবে তাকে একটা ইম্পার্শিয়াল সুবিধা দিবে, তার মত এবং তার পথের ঊর্ধ্বে উঠে তাকে একটা সুবিধা দিবে। সেই সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোনো লৈঙ্গিক কোনো ধরনের বাছবিচার করবে না, কোনো ধরনের রাজনৈতিক বাছবিচার করবে না, স্থানগত কোনো বাছবিচার করবে না, রাজনৈতিক মতাদর্শের বাছবিচার করবে না। সে যদি বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশপন্থী হয়, তখন তাকে এই সুবিধা থেকে বঞ্চিত করবে না। এটি হচ্ছে এই তরুণ প্রজন্মের মোটা দাগে এই প্রত্যাশার জায়গা বর্তমানে এসে। আপনার কিন্তু যদি আপনি স্থান কাল সময় বিবেচনার জায়গায় এগুলো বিবেচনা না করে শুধুমাত্র একটা আদর্শিক জায়গা ধরে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি প্রজন্মের প্রত্যাশাকে মিট করতে পারবেন না। যেটি আমাদের হাসিনা যে ভুলটি করেছিল, সে স্থান কাল এবং প্রজন্মকে এড়িয়ে গিয়ে শুধুমাত্র আদর্শ একাত্তর চেতনা এই বিষয়গুলোকে সবসময় মানুষের উপর ইম্পোজ করার চেষ্টা করেছিল। দেখেন, এর পরবর্তীতে একটা তরুণ প্রজন্ম কি চায়? তরুণ প্রজন্ম চায় দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, এবং সেই জন্য এই দেশটাতে সেফ ফিল করে। সে একটা বিজনেস করবে, সে একটা চাকরি করবে, সেজন্য অ্যাটলিস্ট একটা সেফ ফিল করে। রাজনীতি অনেকেই মনে করে ইজ নান অফ আওয়ার বিজনেস, যে রাজনীতি করবে সে রাজনীতি করুক, এটা আমার ভাই আমি সাথে পাচ্ছে নাই। আমি যেন আমার এই বাচ্চা বউ নিয়ে আমি যেন একটা একদম সিম্পল একটা লাইফ লিড করি। আমি সকালে উঠে বাসায় অফিসে যাব, অফিস থেকে বাসায় আসবো, আমি যেন জীবনের এই এতটুকু নিরাপত্তা পাই। আপনি যদি মনে করেন মোটা দাগে আমাদের দেশের মানুষের চাওয়াটা এতটুকুই, আমাদের দেশের মানুষের চাওয়া যে খুব বেশি, বিষয়টি কিন্তু এমন না। আমাদের দেশের কৃষকরা সময় মতো ফসলের বীজ চায়, সময় মতো সারটা চায়, এবং সেটা ন্যায্য মূল্যে বাজারে বিক্রি করতে চায় কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া। এই মধ্যস্বত্বভোগীটা সৃষ্টি করে কারা? একটা রাজনীতিবিদদের একটা সুবিধাভোগী গোষ্ঠী। এখন দেখেন, এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এই সমস্যাগুলো সৃষ্টি হয় প্রতিক্রিয়ামূলক মনোভাবের কারণে। আপনি যখন প্রতিক্রিয়ামূলক একটা আদর্শের মধ্যে আপনি বন্দী হয়ে যাবেন নিজেকে, আপনি যখন মানুষের দ্বিমতকে আপনি নিতে পারবেন না, মানুষ সমালোচনা করবে আপনি নিতে পারবেন না, তখনই আপনার মধ্যে একটা প্রতিক্রিয়ামূলক মনোভাব আপনার তৈরি হয়। আপনি যদি দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসছে বা আমরা যারা এখন আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, বলতে পারবেন এই পর্যন্ত আমরা কোনো একটি আমাদের সমালোচনা করেছে, তাকে ব্যক্তিগতভাবে গিয়ে থ্রেট দেওয়া হয়েছে, তার নামে মামলা করা হয়েছে, কমেন্টে ব্লক করা হয়েছে। আপনি যদি আমার পোস্টের কমেন্টে যান, সেখানে প্রতিনিয়ত আমি তো মাঝে মাঝে বাসায় বলি, আমার মা আমার জন্য দোয়া করে, আমি মাঝে মাঝে বলি দোয়া করে কি লাভ হবে, দেশের অন্তত 2 কোটি মানুষ আমাকে প্রতিদিন গালাগালি করে এবং কমেন্ট সেকশনে মাইরা ফেলবো কাইটা ফেলবো প্রতিদিনই বলি। কিন্তু দেখেন, আমরা এই বার্তাটা মানুষকে দিতে চাচ্ছি যে রিসিপটিভ একটা মনোভাব, নট রিয়েক্টিভ। আমরা রিসিপটিভ, যে মানুষ আপনার মতে সবাই একমত হবে, আপনার মতের সাথে সবাই একমত হবে, এই ধারণাটাই হচ্ছে একটা ফেসিবাদী ধারণা। যে আপনি যে চিন্তা করেন, আপনি যেই মতের, আপনি যেই পথের, সবাইকে মতের বানাইতে হবে, সবাইকে এই পথের বানাইতে হবে, আপনার আদর্শে সবাইকে বিশ্বাস করতে হবে, সবাইকে বোতলবন্দি করতে হবে, এই চিন্তাটাই হচ্ছে ফেসিবাদী চিন্তা। আপনি আপনি নিজের মতটাকে প্রকাশ করবেন এবং আরেকজন যদি দ্বিমত প্রকাশ করে সেটার সুরক্ষা আপনি নিশ্চিত করবেন নিজ দায়িত্বে। এটাই হচ্ছে মূলত গণতন্ত্রের সৌন্দর্য। এখন আপনার মধ্যে যদি এই ধারণাটা না থাকে, আপনি যদি কথায় কথায় আপনার মতের সাথে না মিললেই আপনি ট্যাগ দিবেন, আপনি তাকে সাইডলাইন করে দিবেন, কর্নার করে দিবেন, এই প্রতিক্রিয়ামূলক যেই মনোভাব, এই মনোভাবের প্রতিক্রিয়ায় কিন্তু 5 আগস্ট হয়েছে, এই প্রতিক্রিয়ায় কিন্তু এই গণঅভ্যুত্থান হয়েছে। এখন আমরা যদি এই গণঅভ্যুত্থানের 6 মাস বা 7 মাস পরে আবারও কোনো প্রতিক্রিয়ামূলক মতাদর্শের দিকে, প্রতিক্রিয়ামূলক আচরণের দিকে আমরা এই বিষয়গুলোকে এন্টারটেইন করি, তাহলে আবারও এই তরুণ প্রজন্মের যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটির বিপক্ষে আবার আমার পথ চলাটা তৈরি হবে। আমরা সেটি চাই না। সুতরাং আমাদের একটি কথা রয়েছে যে তরুণদের যে জোশ এবং প্রবীণদের যে হোশ, এই দুইটার সংমিশ্রণে কিন্তু আপনাকে আগাতে হবে। আপনি শুধুমাত্র জোশ দিয়েও দেশ গঠন সম্ভব না, আবার শুধু হুশ দিয়ে দেশ গঠন সম্ভব না। তেজদীপ্ত মনোভাব এবং বুদ্ধিদীপ্ত মনোভাব দিয়ে আপনার দেশটাকে পুনর্গঠন করতে হবে। সেই জায়গা থেকে এই যে ফজলুর রহমান বাবু যিনি রয়েছেন, যে বিএনপির বর্ষিয়ান ফজলুর রহমান সাহেব, হ্যাঁ ফজলুর রহমান সাহেব ফজলুর রহমান সাহেব একটা মুক্তিযোদ্ধা। জি।
যে একজন মুক্তিযোদ্ধা, আমরা অনুরোধ করবো এই ওনাকে মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি সন্দেহ আমি আসছি, আমি উনি বা ওনার মতো যারা রয়েছে, যাদের অভিজ্ঞতা রয়েছে, আপনাদের কাছে অনুরোধ করব, হাসিনার মতো পরমত সহিষ্ণুতা, হাসিনা পরমত সহিষ্ণু হয় নাই। এই সহনশীলতা যদি চর্চা না করতে পারেন, তাহলে আমাদের সামনে ওনার যে একটা প্রশ্নগুলি আপনাদেরকে ঘিরে ওনার যে অভিযোগগুলি সেই বিষয়ের ব্যাপারে আপনি যদি আমি আসছি এখানে যে ফজলুর রহমান রয়েছেন, উনি ব্যক্তি ফজলুর রহমান কিন্তু না। হুম। উনি বা ওনার মতো অন্যান্য যারা রয়েছে, 5ই অগাস্টের পরে যদি এই ধরনের মন মানসিকতা থাকে যে আমার মতের সাথে মিলবে না, তার মানে সে মুক্তিযুদ্ধ বিরোধী, সে আলবদর, সে রাজাকারের সন্তান, এগুলো হাইলি প্রবলেমেটিক এবং এগুলো আমরা শুনতে প্রস্তুত না। এগুলো কিন্তু এই প্রজন্ম বা তার প্রজন্মের যারা হচ্ছে সমঝদার মানুষ, তারা সেগুলোকে শুনতে আগ্রহ না। আপনার মত পার্থক্য হতে পারে, সেটা নিয়ে ডিসকাস হইতে পারে, কিন্তু আপনি তাকে হচ্ছে রাজাকার, আলবদর, মুক্তিযোদ্ধা বিরোধী, মুক্তিযোদ্ধা পরিপন্থী, 71 বিরোধী, এই প্রবণতাগুলোই কিন্তু আওয়ামী প্রবণতা। আপনার আওয়ামী লীগ তো একটা ধর্ম, আওয়ামী লীগ তো একটা লাইফস্টাইল, আওয়ামী লীগ তো একটা স্যাড কোড অফ কন্ডাক্ট। এই জিনিসগুলো শুধুমাত্র যে আপনি আওয়ামী লীগের ফর্ম ফিল আপ করে তারপর হচ্ছে আওয়ামী লীগের সদস্য হইলেই যে আপনার মধ্যে আওয়ামী লীগের আচরণ থাকবে, বিষয়টি এমন না। আওয়ামী লীগের আচরণ আপনি বিএনপি করার পরে অনেকের মধ্যে আওয়ামী লীগের আচরণ থাকতে পারে, জামাতে ইসলামী করার পরেও তার মধ্যে আওয়ামী লীগের আচরণ থাকতে পারে, এনসিপির অনেকের মধ্যে আওয়ামী লীগের আচরণ থাকতে পারে। আওয়ামী লীগটা তো শুধুমাত্র যে আওয়ামী লীগের ব্যানারে দাঁড়ায় আপনি রাজনীতি করলে যে আওয়ামী লীগের আচরণ থাকবে, বিষয়টা এমন না। সুতরাং যে রাজনৈতিক দলেরই হোক না কেন, এবং আমি আমার নিজের মধ্যে, আমরা নিজের রাজনৈতিক দলের মধ্যে এই আওয়ামী আচরণের পরিপন্থী যারা রাজনীতি করবে বর্তমানে, তাদের রাজনীতিটাই হচ্ছে সর্বজন গ্রহণযোগ্য হবে। কারণ আওয়ামী রাজনীতিটাই হচ্ছে জনগণ বিবর্জিত একটা রাজনীতি, জনগণ বিরোধী একটা রাজনীতি। সুতরাং এই জনগণ বিরোধী না হওয়ার জন্য আমি অনুরোধ করব ফজলুর রহমান সাহেব সহ আর যারা তার মতো রয়েছে। সুপ্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।